আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছি আমরা দুজন, আমি নুসরাত সুজানা এবং এর সাথে রয়েছে আমি মীরা ফেরদৌস। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপে মুস্তাফিজুর রহমান অংশ নিলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। বিসিবিকে মেইলের মাধ্যমে এমনটা জানিয়েছে আইসিসির নিরাপত্তা দল। বিকেলে বাফুফে ভবন পরিদর্শন করে এই তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া আইসিসির দেয়া মেইলটিতে আরও দুটি ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে আসন্ন ত্রয়োদশ নির্বাচনকেও ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সরাসরি হস্তক্ষেপে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই দেশটির মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর বিসিবি ও আইসিসির মাঝে মেইল আদান প্রদান হয়েছে কয়েক দফা, যেখানে ঝুঁকির বেশ কয়েকটি কারণও খুঁজে পেয়েছে আইসিসি নিরাপত্তা দল। মেইলের বিষয়টি নিশ্চিত করে ঝুঁকিগুলো তুলে ধরেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তবে নির্বাচন পেছানো বা মুস্তাফিজকে বিশ্বকাপে না নিয়ে যাওয়ার মতো কথাগুলো অবাস্তব ও উদ্ভট বলে মনে করেন তিনি। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তাহলে এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। ক্রীড়া উপদেষ্টা মনে করেন উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশটিতে বর্তমানে যে সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে তাতে বাংলাদেশের পক্ষে ভারতে গিয়ে ক্রিকেট খেলা অসম্ভব। এদিকে ভারতীয় গণমাধ্যমের দাবি বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা থেকে সরিয়ে অন্য কোনো ভেন্যুতে দেওয়া হবে। তবে এমন কোনো সুযোগই দেখছেন না ক্রীড়া উপদেষ্টা। ভেন্যু পরিবর্তন বলতে শুধু শ্রীলঙ্কাতেই ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। সব মিলিয়ে ভারতে না খেলার সিদ্ধান্তেই অনড় থাকছে বাংলাদেশ। আপাতত অপেক্ষা কেবল আইসিসির পরবর্তী মেইলের। রাফি আমিন, আরটিভি, ঢাকা। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারা সরকারের ব্যর্থতা, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে বাংলাদেশকে অপমান করা হয়েছে। এই ইস্যুতে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে বিএনপি একমত। তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধান করাই উত্তম বলে মনে করেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনের সামনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে উঠে আসে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি। খুব উদ্বিগ্ন, কনসার্ন, বিষয়টা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া নিয়ে ভারতের সঙ্গে চলমান উত্তেজনা ও তিস্তা সহ দেশটির সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে। সেক্ষেত্রে মনে করি সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত, কিন্তু একই সঙ্গে আমরা এটাও মনে করি ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমরা অল্প দিনের মধ্যেই সমাধান করাই হচ্ছে বেটার। বারডেম হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন ও শোক সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশপ্রেমিক শক্তির সঙ্গে একটি দেশ বিরোধী চক্র আজকে যুদ্ধ করার চেষ্টা করছে। আমরা কখনোই তাদের এই চক্রান্তে পা দেব না।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাতীয় প্রেস ক্লাবে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল। সভায় অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি আচরণবিধি লঙ্ঘন না করলেও নানা প্রলোভন দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করছে অনেকে। আমাদের তরফ থেকে কোনো রকম নির্বাচনী আচরণবিধি যাতে কোনো লঙ্ঘন হয় সেগুলো কিন্তু আমরা করছি না। সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ উপহার দিচ্ছে, কেউ কেউ নানাভাবে বিভ্রান্তমূলক কথা বলছে। আমরা চাই জনগণ যাকে ভোট দেবে সেই হবে প্রকৃত জবাবদিহিমূলক সরকারের একজন প্রতিনিধি। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এখন দেশ গড়ার পরিকল্পনা করেছেন শামীম চৌধুরী, RTV, ঢাকা। বিগত 3টি নির্বাচন নিয়ে স্বাধীন তদন্ত কমিটির প্রধান হাইকোর্টের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ব্রিফ করছেন। তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে সরাসরি চলে যাচ্ছি সেখানে। 2014 সালের নির্বাচন সারা বিশ্বে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হিসেবে সমালোচিত হয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার 1918 সালের নির্বাচন 2018 সালের নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার মিশন গ্রহণ করে। বিএনপি সহ অন্যান্য বিরোধী দল তাদের সুদূর প্রসারী পরিকল্পনা বুঝতে না পেরে নির্বাচনে অংশগ্রহণ করে। তদন্ত কমিশনের প্রাক্কলন অনুযায়ী 2018 সালে 80% কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে রাখা হয় আগেই, মানে ইলেকশনের আগের রাত্রেই। আওয়ামী লীগকে জেতাতে প্রশাসনের মধ্যে এক ধরনের অসৎ প্রতিযোগিতা ছিল। ফলে কোনো কোনো কেন্দ্রে ভোট প্রদানের হার 100%-এরও বেশি হয়ে যায়। 2024 সালে বিএনপি সহ বিরোধী দল নির্বাচন অংশগ্রহণ না করায় এটা দামি প্রার্থী দিয়ে আপনারা সবাই জানেন আওয়ামী লীগের ভেতর থেকেই আরেকজন প্রার্থী দাঁড় করিয়ে এটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার একটা কৌশল গ্রহণ করা হয়। 3টি নির্বাচনের অভিনব পরিকল্পনা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী হয়। বাস্তবায়নে পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থার একটি অংশ রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হয়। কিছু কর্মকর্তার সমন্বয়ে বিভিন্ন অফিসে সেল গঠন করা হয়, যা বিশেষ সেল গঠন করা হয়, যা বেসিক্যালি নির্বাচন সেল নামে পরিচিত। 2014-2024 সময়কালে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচন কমিশনের কাছ থেকে মূলত প্রশাসনের হাতে নিয়ে যাওয়া হয়। এ সময়ে কমিশনের পরিবর্তে প্রশাসনই হয়ে ওঠে নির্বাচন পরিচালনার মূল শক্তি। 3টি সংসদ নির্বাচনের থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক দেখছিলেন যমুনার সামনে তদন্ত কমিশনের ব্রিফিং। সব অংশীজনের সঙ্গে আলোচনা করেই শ্রমিক ইশতেহার প্রণয়ন করা হয়েছে। তবে নির্বাচনের মাধ্যমে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন কিংবা বিরোধী দলে থাকবেন তাদেরই ইশতেহার বাস্তবায়নে কাজ করতে হবে। সোমবার রাজধানীতে এক শ্রমিক অধিকার সম্মেলনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, এফডিআই অবশ্যই প্রয়োজন, তবে তার আগে দরকার দেশীয় ব্যবসায়ীদের বিনিয়োগ নিশ্চিত করা। সম্মেলনে জামায়াত প্রতিনিধিরা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার নীতিতে গুরুত্ব দিচ্ছে দলটি। এদিকে শ্রমিকের অধিকার সংরক্ষণে স্থায়ী শ্রম কমিশন গঠনের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। এছাড়া শ্রমিক ইশতেহারকে আরও কার্যকর করতে সকল পক্ষ থেকে গঠনমূলক পরামর্শের প্রত্যাশা করেন তারা। একটা রাষ্ট্রের শ্রমজীবী মানুষের অংশগ্রহণ অনিবার্য এবং তাদের সোৎসাহ অংশগ্রহণ
উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশে ইনভেস্টমেন্ট দেশের লোক কি করছে, এই প্রশ্নটি কি আমরা কোনদিন করেছি? আমি খোলাখুলি বলছি, বিগত 15-20 বছরে কোন নতুন ইনভেস্টমেন্ট গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে এই বিগত 15 বছরে সামান্য হয়তো থাকতে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামীকাল বা পরশুর মধ্যে জোটের আসন সমঝোতা চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। দুপুরে রাজধানী বসুন্ধরা জামায়াত আমিরের বাসভবনে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় গণমাধ্যমকে দলীয় মাধ্যমে পরিণত না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আগামীতে সরকার গঠন করলে কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকবে না জামায়াত। প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক হবে সমঝোতার ভিত্তিতে। জামায়াত আমির বলেন, নির্বাচনে 200 প্রতিনিধি দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। আমাদের ফরেন পলিসির ব্যাপারে, রিলেশনসের ব্যাপারে আমরা বলেছি যে আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না, বরঞ্চ সারা বিশ্বের সাথে বন্ধুত্ব আর সমন্বয় রক্ষা করেই আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে চাই। গণমাধ্যমের পজিশন, গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না, এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক, সেটাই আমরা প্রত্যাশা করি। জোটের যে বিষয়টি, সেই বিষয়টি এখনো আমি বলেছি আগামীকালকের ভিতরে সমাধান আসেনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিনে 71টি আপিলের ওপর শুনানি নিষ্পত্তি করেছে কমিশন। আবেদন মঞ্জুর করা হয়েছে 41টি, আর প্রার্থিতা বাতিল করা হয়েছে 25 জনের। অপেক্ষমান 4টি, আর শুনানি হয়নি 1টির। কিশোরগঞ্জ 5 আসনের স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্র সংস্কার আন্দোলনে সভাপতি হাসনাত কায়ুমের প্রার্থিতা ফিরিয়ে দেয় ইসি। আর দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী একেএম ফজলুল হকের প্রার্থিতা বাতিল করে কমিশন। নাজমুল হুদার রিপোর্ট। এক মাস পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সোমবার তৃতীয় দিনের মতো শেষ হয়েছে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি। আপিল নিষ্পত্তির প্রথম 3 দিনে 210টি শুনানি করে কমিশন। এর মধ্যে মোট 151টি আপিল মঞ্জুর আর নামঞ্জুর করা হয় 47 জনের। সোমবার প্রার্থিতা ফিরে পেয়ে রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেন অনেকেই। স্বতন্ত্র প্রার্থী হাসনাত কায়ুম দাবি করেন, নির্বাচনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাজনৈতিক দলগুলোর দিকে ঝুঁকে পড়েছে। ইউনোরা নির্বাচন কন্ডাক্ট করতেছে, ডিসিরা নির্বাচন কন্ডাক্ট করতেছে। গত সরকারের যে অপকর্ম, এইটাকে ঢাকার জন্যে ইনকামবেন্ট গভর্নমেন্ট যারা হইতে পারে বলে তাদের মনে হইতেছে, তাদেরকে হাসিনার চাইতে বেশি সেবা দিয়ে এই সরকারের অধীনে থাকার জন্য চেষ্টা করতেছে। ট্রাইব্যুনাল ন্যায় বিচারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, আইনের বাইরে তারা কোনো কাজ করছে না এবং সকলের ক্ষেত্রেই সমানভাবে আইনটাকে প্রয়োগ করছে। যেখানে তারা কঠোর, সবার ক্ষেত্রেই কঠোর, যেখানে তারা লিনিয়েন্ট, সবার ক্ষেত্রেই লিনিয়েন্ট। এছাড়া ইসির শুনানিতে প্রার্থিতা ফিরে না পেয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানান কেউ কেউ। যেহেতু একটা মেজর পলিটিক্যাল পার্টি নাই এই ইলেকশনে, উচিত দেওয়া ছিল, ওনাকে অ্যালাউ করা উচিত ছিল। তারপরে ইলেকশন কমিশন তাদের বিবেচনা হয়তো করেনি। আমরা এই বিষয়টা চ্যালেঞ্জ করে অবশ্যই উচ্চ আদালতে যাব। ইউএস এমবাসিতে রিনাউন্সিয়েশনের জন্য অ্যাপ্লাই করি। শুধু অ্যাপ্লাই করে বিএনপির অনেক প্রার্থীকে তারা বৈধতা দিচ্ছে। কাউকে আপনি অ্যাকসেপ্ট করবেন, কাউকে করবেন না, তাহলে এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না। প্রিজাইডিং অফিসার বলছে সবারটা ঠিক, একজনেরটা ঠিক না। আজকে হিয়ারিং করার সময় বিএনপির প্রার্থী এসে অপোজিশন দেয় তার স্বতন্ত্র বিএনপি প্রার্থী যাতে ইলেকশন করতে না পারে। আগামী 18 জানুয়ারি পর্যন্ত 645 জনের আপিল শুনানি নিষ্পত্তি করবে কমিশন। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। নির্বাচনে যে কোনো ধরনের অনৈতিক ও পক্ষপাতমূলক আচরণ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে 41তম বিসিএস কর্মকর্তা, নবনিযুক্ত থানা ও উপজেলা প্রশিক্ষক ও আনসার ব্যাটালিয়নের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি এই নির্দেশনা দেন। দেশের ভবিষ্যৎ কল্যাণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পবিত্র দায়িত্বে সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে, তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য আমি সুস্পষ্টভাবে আপনাদের নির্দেশনা প্রদান করছি।
দেশের ভবিষ্যৎ কল্যাণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার পবিত্র দায়িত্ব। জুলাই জাতীয় সনদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু ভিন্ন মত থাকলেও গণভোটের বিষয়ে কোনো দ্বিমত ছিল না বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দেশের চাবি আপনার হাত এই স্লোগানকে সামনে রেখে গণভোটের প্রচার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দেশ কিভাবে পরিচালিত হবে এ বিষয়ে দিক নির্দেশনা গণমানুষের কাছ থেকে নিতেই এই গণভোট। এখন যখন আমি বলি আমরা, তখন আমরা বলছি স্ট্রেটওয়ে বললেন যে আসলে রাষ্ট্রপতি ও প্রধান দেশ পরিচালনার দিক নির্দেশনাটা আপনাদের কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে আসা দরকার। জুলাই জাতীয় সনদের কিছু বিষয়ে ভিন্ন মত থাকলেও গণভোট অনুষ্ঠানের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম ভিন্ন মত ছিল না। 24 জুলাই আগস্টে 30 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য 10 ফেব্রুয়ারি দিন ঠিক করে দেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। পরে জুলাই মানবতা বিরোধী অপরাধের জন্য এক মামলায় চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী সহ আসামিদের বিরুদ্ধে 15 মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেয় একই ট্রাইব্যুনাল। এছাড়া 2013 সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ 21 আসামির মামলার তদন্ত প্রতিবেদন 5 ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। 22 জুলাই, 28 জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। এছাড়াও ফজলে করিম সাহেবের মামলায় প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। আমরা তদন্ত প্রতিবেদন পেয়েছি। শহীদ ওসমান হাদি হত্যা মামলায় শুটার ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের বিরুদ্ধে দেয়া চার্জশিট গ্রহণের শুনানির দিন আগামী বৃহস্পতিবার ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এদিন ধার্য করেন। সংশ্লিষ্টরা জানান, এদিন মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল, কিন্তু মামলার বাদী ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের আদালতে উপস্থিত হয়ে আইনজীবী নিয়োগ করেন। এরপর চার্জশিট পর্যালোচনার জন্য আদালতের কাছে সময় প্রার্থনা করলে তা মঞ্জুর করা হয়। গত 6 জানুয়ারি হাদি হত্যা মামলায় 17 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার স্পষ্ট প্রতিফলন নেই বলে অভিমত টিআইবির। রাজধানী ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এ সময় অভিযোগ করেন, শতাধিক অধ্যাদেশ জারি করে রেকর্ড গড়া হলেও এসব আইনি কাঠামোর বড় অংশে জুলাই সনদের চেতনা উপেক্ষিত হয়েছে। বরং সংস্কারের নামে পুরনো আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রবণতা দেখা যাচ্ছে, যা রাষ্ট্র সংস্কারের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। 8টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার অধ্যাদেশ বিশ্লেষণ করে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশন সহ রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কাঙ্ক্ষিত স্বাধীনতা ও জবাবদিহির কাঠামো নিশ্চিত করা হয়নি। গণভোটের সিদ্ধান্ত ছাড়া সংস্কার কমিশনের প্রতিবেদন সহ বাস্তবায়নে কোনো কর্মকৌশল প্রণীত হয়নি, কোনো দিক নির্দেশনা নেই। কি হচ্ছে আমরা সেটা জানি না। মুষ্টিমেয় ব্যতিক্রম ছাড়া সরকারের একতরফাভাবে অংশীজনদেরকে সম্পৃক্ত না করে অধ্যাদেশ প্রণয়ন করেছে অনেক বেশিরভাগ ক্ষেত্রে, প্রায় সকল ক্ষেত্রে প্রতিরোধক মহল, বিশেষ করে আমলাতন্ত্রের প্রভাবশালী মহলের অন্তর্ঘাতমূলক অপশক্তির কাছে সরকারের নথি স্বীকারের ফলে সংস্কার লক্ষ্যভ্রষ্ট হয়েছে সরকারের হাতে। বছরের পর বছর ধরে গ্যাসের মূল্য পরিশোধ করেও গ্যাস পাচ্ছে না রাজধানীর আবাসিকের গ্রাহকরা। প্রতিদিন ভোগান্তি নিয়ে রান্না করতে হচ্ছে সিলিন্ডার গ্যাস বা বিকল্প উপায়ে।
আর এই সমস্যার সমাধানে কোনো উপায় খুঁজে দিচ্ছে না সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস। বিশেষজ্ঞরা বলছেন, সরকার যেখানে নিজে ব্যবসায়ী এবং জনগণকে ঠকাচ্ছে, তখন আইনি প্রক্রিয়ায় এর সমাধান থাকে না। গ্যাস সংকট নিয়ে মোহাম্মদ সাইমের ধারাবাহিকের আজ শেষ পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। দল বেঁধে এভাবেই তিতাসের মাতুয়েল শাখা অফিসে জড়ো হয়েছেন বাড়ি মালিকরা। তাদের অভিযোগ, বছরের পর বছর নিয়মিত বিল নিলেও গ্যাস সরবরাহ করছে না কোম্পানিটি। আমাদের 20% তিতাস গ্যাস দেন, আমরা ভাড়াটাতে ধরে রাখতে পারবো। আমরা তো এখন ধরে রাখতে পারতেছি না, আমাদের পিঠে দেওয়াল ঠেকে গেছে গা। এখন আমাদের তো লড়াই করতে হবে তিতাস গ্যাসের সাথে। তিতাসের এমন প্রতারণায় ক্ষুব্ধ এই গ্রাহক এসেছেন সংযোগ বিচ্ছিন্নের দরখাস্ত নিয়ে। 24-25 একার পুরো বছরই গ্যাস পাই না, যেমন 26 চলতেছে তাও পাই নাই। এখন নিরুপ হয়ে আর অপ্রয়োজনীয় বিল দিতে যাবো কেন? এই জন্য আমি আজকে আসছি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার, স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার জন্য। কত মাস যাবৎ গ্যাসের বিল দিতেছি মাসে মাসে। যেমন আমার 6টা চুলা, আমি দিই 7,000 টাকা বিল প্রায়, বুঝছেন, কিন্তু গ্যাস নেই। আবাসিকের গ্রাহকদের এমন অভিযোগ স্বীকার করে সরকারের সংস্থাগুলোর দায়িত্বহীনতাকে দুষছেন কোম্পানিটির অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক। সরকার যদি আপনার বাসার ডাকাতির দায়িত্ব নিয়ে, ডাকাতির পানিশমেন্টের দায়িত্ব নেয়, সরকার যদি আপনার বাসার ছিনতাইয়ের দায়িত্ব নেয়, সরকার তার সম্পদের, এত দামি একটা সম্পদের দায়িত্ব নিবে না? সরকারের কাছে এনএসএ আছে, সরকারের কাছে ডিবি আছে, পুলিশ আছে, এভরিবডি আছে। তিতাসের কাছে কি আছে? তিতাসের দায়িত্বটা কিভাবে নেবে আমাকে বুঝান তো একটু। সরকার আপনাকে সাপোর্ট দিচ্ছে না। আমি এভাবে বলাটা ঠিক আমার চাকরি করার অবস্থায়? আপনাকে বুঝতে হবে যে সরকারের নিজস্ব দায়িত্বটাও তো সরকার পালন করতে হবে। সরকার যেখানে নিজে ব্যবসায়ী এবং জনগণকে ঠকাচ্ছে, তখন আইনি প্রক্রিয়ায় এর সমাধান থাকে না বলে মত এই জ্বালানি বিশেষজ্ঞের। এখন গ্যাস কেনাবেচার ব্যবসা সরকার করছে তিতাসের মতো একটা কোম্পানির মাধ্যমে। এখন তিতাস বুঝছে, স্বীকার করে নিচ্ছে যে গ্রাহক পর্যায়ে গ্যাস তারা পৌঁছাতে পারে না। তা আপনি পণ্য দিতে পারলেন না, তাহলে পণ্যর দাম কি করে নেবেন? সেটা তো নেওয়া যায় না। এটা এক ধরনের প্রতারণা। সিলিন্ডার গ্যাসে বাড়তি দাম নেয় যখন ব্যবসায়ীরা লাখ লাখ টাকা জরিমানা গুনছেন, ঠিক তখন টাকা নিয়ে সেবা না দিয়ে গ্রাহকদেরই দুষছে তিতাস। সংকট সমাধানে কোনো সম্ভাবনা দেখছে না কোম্পানিটি। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। সরবরাহ স্থিতিশীল এবং আমদানি সহজ করতে শিল্প কাঁচামাল হিসেবে এলপিজি আমদানিতে বড় ধরনের নীতি সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে জারিকৃত সার্কুলারে এলপিজি সরবরাহকারী বা ক্রেতার ঋণের অধীনে আমদানির জন্য শিল্প কাঁচামাল হিসেবে বিবেচিত হবে। সে অনুযায়ী সর্বোচ্চ 270 দিন পর্যন্ত ব্যবহারের শর্তে এলপিজি আমদানির অনুমতি দেওয়া যেতে পারে। এছাড়া সরবরাহকারীদের কাছ থেকে ঋণ নীতির আওতায় বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ক্রেতার ক্রেডিট সুবিধা নেয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের তফসিলি ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বিল ডিসকাউন্টিং সুবিধার কথাও বলা হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের 2 ভাই সহ 94 জনের বিরুদ্ধে 7টি মামলা করেছে দুদক। বিকেলে সেগুনবাগিচা দুদক কার্যালয়ে মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। বলেন, চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে 4টি শাখা থেকে 7টি ভুয়া প্রতিষ্ঠানের নামে হিসাব খুলে 46 কোটি 73 লাখ টাকা আত্মসাতের অভিযোগে এসব মামলা দায়ের করা হয়। দুদক জানায়, চট্টগ্রামের বিভিন্ন গ্রামের কৃষক, দিনমজুর, দর্জি ও সেলসম্যানদের ব্যবসায়ী হিসেবে দেখিয়ে ভুয়া হিসাব খোলা হয়। পরে এসব হিসাব ব্যবহার করে ঋণের নামে অর্থ আত্মসাৎ করা হয়। এদিন 61 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সাবেক উপকমিশনার হামিদুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সকাল 10টার দিকে নাফ নদী সংলগ্ন একটি চিংড়ি ঘেরে মাছ শিকারে গেলে বাংলাদেশ ভূখণ্ডের 5 নম্বর সীমান্ত পিলারের পাশে এই বিস্ফোরণ ঘটে। প্রতিবাদে টেকনাফ কক্সবাজার মহাসড়ক অবরোধ করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পরে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় অবরোধ তুলে নেয় তারা। তবে সীমান্ত এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মানিকগঞ্জ সদর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা 2 আনসার সদস্যের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাত 3টার দিকে হাসপাতালের নতুন ভবনের 2য় তলায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত 2 আনসার সদস্য সাদাত হোসেন এবং আবু সাইদকে আটক করেছে পুলিশ। আহত নারী ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ পর্যায়ে শুরুতেই জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে আবারও কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে খুবই শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে এ হুমকিতে ট্রাম্পের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে ইরান। 2 সপ্তাহের বিক্ষোভে নিহতদের স্মরণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। গত 15 দিন ধরে ইরানে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। চলমান এ বিক্ষোভে টালমাটাল ইরান। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের বিষয়ে সামরিক বিকল্পগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে তার প্রশাসন। স্থানীয় সময় রোববার রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্ভাব্য সব পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করছে। ট্রাম্প দাবি করেন, সামরিক হস্তক্ষেপের হুমকির পর ইরানের নেতৃত্ব আলোচনায় বসতে আগ্রহ দেখিয়েছে এবং একটি বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইরান পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে চায় এবং ওই বৈঠকের প্রস্তুতি হচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রকে হয়তো বৈঠক হওয়ার আগেই পদক্ষেপ নিতে হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এ বক্তব্য ইঙ্গিত দিচ্ছে কূটনৈতিক পথ খোলা থাকলেও যুক্তরাষ্ট্র দ্রুতই ইরানে সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নিতে পারে। এতে করে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানের ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল। ইমতিয়াজ আহমেদ, RTV। জানাবো খেলার খবর। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতে সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।